আসসালামু আলাইকুম। আমরা ফার্মাকোলজি ৩ নম্বর আইটেম নিয়ে পড়ব। ৩ নম্বর আইটেমের টপিক রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কী কী রুট আছে? লোকাল রুট আছে এবং সিস্টেমিক রুট আছে। লোকাল রুটে আমরা লোকালি ইউজের জন্য ব্যবহার করি, যেমন পায়ে সমস্যা পায়ে ইউজ করলাম, হাতে সমস্যা হাতে ইউজ করলাম এবং ওই হাতে সমস্যা হাতে ইউজ করলাম, হাতেই ইফেক্ট দিবে। পায়ে সমস্যা পায়ে ইউজ করলাম, পায়ে ইফেক্ট দিবে, সেটা হচ্ছে লোকাল। আর সিস্টেমিক হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে আসবে, সেটা হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিক দুই ধরনের, একটা হচ্ছে এন্টারাল, একটা প্যারেন্টাল। এন্টারাল রুটের মধ্যে আছে ওরাল, সাবলিঙ্গুয়াল এবং রেকটাল। আর প্যারেন্টাল রুটের মধ্যে আছে ইনজেকশন এবং ইনহেলেশন। আচ্ছা, তো প্যারেন্টাল রুটটা আমরা আগে পড়ি। প্যারেন্টাল রুটের মধ্যে আছে ইনজেকশন এবং ইনহেলেশন। ইনহেলেশন এবং ইনজেকশন। ইনজেকশনের মধ্যে আছে ইন্ট্রাভেনাস, এটা ভেনের মধ্যে যাবে। ইন্ট্রামাসকুলার, এটা মাসলে যাবে। ইন্ট্রাডার্মাল চামড়া, সাবকিউটেনিয়াস ত্বক চামড়ার নিচে। ইন্ট্রা আর্টারিয়াল, আর্টারিতে যাবে। ইন্ট্রাপেরিটোনিয়াল, এটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে দিবে। ইন্ট্রা আর্টিকুলার, এটা জয়েন্ট ক্যাভিটিতে দিবে, সাইনোভেল ক্যাভিটিতে দিবে। ইনহেলেশন। ইনহেলেশনটা কি? ইনহেলেশন হচ্ছে আমরা বাতাসের মাধ্যমে বা ইনহেলেশনের মাধ্যমে বা শ্বাসের মাধ্যমে যেগুলো নেই, যেসব ড্রাগ নেই, সেগুলো হচ্ছে ইনহেলেশন। যেমন ইনহেলেশন অফ জেনারেল অ্যানেস্থেটিক্স। কিছু জেনারেল অ্যানেস্থেটিক আছে আমরা ইনহেলেশনের মাধ্যমে দিই, যেমন এনো এবং হ্যালোথেন। হ্যালোথেন। আর একটা ইনহেলেশন আমরা নিই, যেমন হচ্ছে অ্যারোসল বা স্প্রে। কিসের অ্যারোসল নিই? সালবিটামল অ্যারোসল নিতে পারি, বা ব্যাক্লোমিথাসন অ্যারোসল নিতে পারি। ওরাল রুট। আচ্ছা, ওরাল রুটে আমরা কী কী ড্রাগ নিই? ওরাল রুটে আমরা প্যারাসিটামল নিই, খুব কমনলি ইউজ একটা মুড়ি মুরগির মতন আমরা খাই, তাই না? প্যারাসিটামল। তো ওরাল রুটের ড্রাগ হচ্ছে প্যারাসিটামল, মেট্রোনিডাজল এবং অ্যামক্সিসিলিন। ওরাল রুটের বেশ কিছু অ্যাডভান্টেজ আছে, এই জন্য তো আমরা ওরাল রুটে বেশি ড্রাগ খাই, তাই না? তো ওরাল রুটে কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন ওরাল রুটটা অনেকটা সেফ, চিপ, অনেকটা সস্তা এবং কনভেনিয়েন্ট। সেফ, চিপ এবং কনভেনিয়েন্ট এবং নো ডিস্টারবেন্স অফ ডেইলি অ্যাক্টিভিটি। এটা সাধারণত ডেইলি অ্যাক্টিভিটির কোনো সমস্যা হয় না। আমি একটা ইনজেকশন নিতে হলে ডেইলি অ্যাক্টিভিটি আমার সমস্যা হবে, ওটা আমি নিজে করতে পারবো না, এক্সপার্ট লাগবে, তাই না? ডেইলি অ্যাক্টিভিটির সমস্যা হয় না আমি ওরাল রুটে যদি নিই। আরেকটা কি? অ্যাম্বুলেটরি পেশেন্ট ক্যান টেক ইট। কেউ যদি অ্যাম্বুলেটরি পেশেন্ট হয়, সে এটা নিতে পারবে, কিন্তু যদি আনকনশাস পেশেন্ট হয় তাহলে সে নিতে পারবে না। অ্যাম্বুলেটরি পেশেন্ট নিতে পারবে। এটা অনেকে আমরা ভুল করি, যে অ্যাম্বুলেটরি পেশেন্টের ক্ষেত্রে আমরা মনে করি ইন্টারভেনাস দিতে হবে। আসলে না, অ্যাম্বুলেটরি পেশেন্টের ক্ষেত্রে সে হচ্ছে ওরাল রুটে ড্রাগ নিতে পারবে যদি তার সেন্স থাকে। নো নিড টু টেক ম্যাক্সিমাম স্টেরিলিটি। এখানে ম্যাক্সিমাম স্টেরিলিটি দরকার নাই, কারণ কি? এটা হচ্ছে আমাদের ওরাল রুটে নিচ্ছি, ওরাল রুটে যাওয়ার পর এটা লাইসোজাইমের কাছে এক্সপোজ হবে, এরপরে পাকস্থলিতে গ্যাস্ট্রিক জুসের কাছে এক্সপোজ হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে এক্সপোজ হবে, বিভিন্ন এনজাইমের কাছে এক্সপোজ হবে। তো জীবাণু থাকলে সেটা নষ্ট হয়ে যাবে, এই জন্য অত স্টেরিলিটির দরকার পড়ে না এটাতে, ম্যাক্সিমাম স্টেরিলিটির দরকার পড়ে না। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান এখানে বেশ কম। হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন এখানে যথেষ্ট কম। ইন্টারভেনাসে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা একটু বেশি, তো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন কম। আর ডিসঅ্যাডভান্টেজ, অবশ্যই অ্যাডভান্টেজ থাকলে ডিসঅ্যাডভান্টেজ থাকবে। কী কী ডিসঅ্যাডভান্টেজ? আমাদের যদি ড্রাগটা ওরাল রুটে যে আমরা ট্যাবলেট নিচ্ছি বা ট্যাবলেট নিচ্ছি বা ক্যাপসুল নিচ্ছি, এদের স্বাদ যদি একটু বিষাদ টাইপের হয়, তিতা বা অন্য বিষাদ টাইপের স্বাদ যদি হয়, তাহলে এটা কিন্তু, বা গন্ধ যদি সমস্যা হয়, তাহলে কিন্তু নিতে সমস্যা হবে। তো ফাউল স্মেলিং বা ইরিটেন্ট ড্রাগ আমরা নিতে পারবো না, ক্যান নট বি টেকেন, এখানে নিতে পারবো না। তাহলে ইরিটেন্ট ড্রাগ আমরা কোথায় নেব? ইরিটেন্ট ড্রাগ আমরা ইন্টারভেনাসে নেব। ফাউল স্মেলিং ড্রাগ এবং ইরিটেন্ট ড্রাগ সেগুলো আমরা এখানে নিব না, ওরাল রুটে নিব না। আরেকটা কি? আনকনসাস যারা পেশেন্ট তারা এটা নিতে পারবে না, তার তো সোয়ালিং করার ক্ষমতা নেই, সে গিলতে পারবে না ওষুধটা। তো আনকনসাস পেশেন্ট এটা নিতে পারবে না। পেশেন্ট উইথ ডায়রিয়া অ্যান্ড ভমিটিংয়ের পেশেন্টকে খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু তারা ওই বমি করে দেবে বা ডায়রিয়া হয়ে বের হয়ে যাবে, তাহলে কোনো কাজে লাগবে না। তো ডায়রিয়া পেশেন্টের ক্ষেত্রে আমরা ওরাল রুটে দিব না, ওরাল রুটে দিব না। তাহলে আমরা তাদেরকে কী দেবো? তাদেরকে ইন্টারভেনাস দেবো। পেশেন্ট উইথ ডায়রিয়া অ্যান্ড ভমিটিং ক্যান নট টেক ইট। ড্রাগস মে বি ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক জুস। ড্রাগ আমরা খেলাম, ওই ড্রাগটা খাওয়ার পরে গ্যাস্ট্রিক জুসের কারণে ড্রাগটা একবারে ধ্বংস হয়ে যেতে পারে, বা ফার্স্ট পাস মেটাবলিজমের এরপরে হচ্ছে যদি পাকস্থলী থেকে বেঁচে যায়, তাহলে কিন্তু এরপরে লিভারের কাছে এক্সপোজ হবে, লিভারে ধ্বংস হয়ে যেতে পারে। তো কিছু কিছু ড্রাগ আছে, যেমন নাইট্রোগ্লিসারিন, যদি আমরা ওরাল রুটে নিই, নাইট্রোগ্লিসারিন আমাদের নেওয়ার কথা কোথায়? সাবলিঙ্গুয়াল রুটে, তাই না? কিন্তু যদি আমরা ওরাল রুটে গিলে নিই নাইট্রোগ্লিসারিন, তাহলে হচ্ছে এটা বডিতে কোনো কাজেই লাগবে না, একদম কোনো বায়োঅ্যাভেলেবিলিটি পাওয়া যাবে না, 100% ফার্স্ট পাস ইফেক্ট হবে, মানে একদম সম্পূর্ণ এটা নষ্ট হয়ে যাবে আর কি।
তো গ্যাস্ট্রিক জুসের কারণে এবং ফাস্ট পাস মেটাবলিজমের কারণে ওরাল রুটে যেসব ড্রাগ নেই সেগুলো ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আচ্ছা, এরপর আমরা যে রুটটা পড়বো সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল রুট। সাবলিঙ্গুয়াল রুট হচ্ছে জিহ্বার তলায় থাকে, তাই না? লিঙ্গুয়াল মানে জিহ্বার তলায়। সাবলিঙ্গুয়াল রুটে এটা হচ্ছে সাবলিঙ্গুয়াল রুটে আমরা কী কী ড্রাগ নেই? নিপেডিফিন নেই, আর এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন নেই। নিপেডিফিন আর নাইট্রোগ্লিসারিন নেই। আচ্ছা, সাবলিঙ্গুয়াল রুটে অবশ্যই কিছু অ্যাডভান্টেজ আছে। কী অ্যাডভান্টেজ আছে? র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব দ্রুত কাজে লাগবে। কারো হার্ট অ্যাটাকের মতো অ্যানজাইনা পেক্টোরিস শুরু হয়ে গেছে, তখন সে যদি নাইট্রোগ্লিসারিন নেয় খুব দ্রুত ভ্যাসোডাইলেশন হবে, সে অনেকটা কমফোর্ট পাবে। তো র্যাপিড অনসেট অফ অ্যাকশন এটা হচ্ছে ফাস্ট পাস মেটাবলিজমকে বাইপাস করে যেতে পারে এবং ড্রাগস মেবি স্প্লিটেড আউট আফটার অপটিমাম ইফেক্ট। আমাদের ইফেক্ট হয়ে গেল, কাজ হয়ে গেল, আমি এরপরে ওটা বের করে দিতে পারি থুতুর মাধ্যমে বা অন্য কিছুর মাধ্যমে আমরা বের করে দিতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা যখন এই যে সাবলিঙ্গুয়াল রুটে একটা ড্রাগ নিব, দেখা যাচ্ছে নাইট্রোগ্লিসারিন নিলাম, তখন কী হবে? এক্সেসিভ স্যালাইভেশনের কারণে ওটা আমরা গিলেও নিতে পারি। গিলে নিলে কি কোনো কাজই লাগবে না। তো এক্সেসিভ স্যালাইভেশন মে অকার রেজাল্টিং সোয়ালোইং অফ দ্য ড্রাগ, এবং ইরিটেটিং ড্রাগ ক্যান নট বি, ইরিটেটিং ড্রাগ এখানে দেওয়া যাবে না। এটা দুইটা অসুবিধা। রেকটাল রুটে মানে হচ্ছে যে আমরা সাপোজিটরি যেগুলো দিই, তাই না? সাপোজিটরি রেকটাল রুটে দেওয়া হয়। তো রেকটাল রুটে যেসব ড্রাগ দেওয়া হয় এদের মধ্যে আছে প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, ইন্ডোমিথাসিন, এগুলো হচ্ছে রেকটাল রুটে দেওয়া হয়। এর কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি? অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন। এরা গ্যাস্ট্রিক ইরিটেশনটা প্রিভেন্ট করতে পারে। তাহলে রেকটাল রুটে গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট হয়। তাহলে আমাদের ওই যে গ্যাস্ট্রিক ইরিটেশন হলে আমরা ওই যে ওরাল রুটে নিচ্ছিলাম না, তাহলে ওরাল রুটে না নিয়ে তখন আমি কোথায় নেব? আমরা গ্যাস্ট্রিক ইরিটেশনটাকে প্রিভেন্ট করা, পাকস্থলী ইরিটেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা রেকটাল রুটে দিচ্ছি। কিন্তু রেকটাল রুটে নিলে আবার আরেকটা ইরিটেশন হবে। সেটা কি? সেটা হচ্ছে রেকটালের যে মিউকোসা, রেকটাল মিউকোসাতে আবার ইরিটেশন হতে পারে। তো এটা একটু সাবধানে থাকতে হবে। তো গ্যাস্ট্রিক ইরিটেশনটা যদি বেশি মারাত্মক হয়, দেখা যাচ্ছে পাকস্থলীতে আলসার হচ্ছে, তখন আমরা এটা প্রিভেন্ট করার জন্য আমরা রেকটাল রুটে নিতে পারি। প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, ইন্ডোমিথাসিন, এই তিনটা ড্রাগ সাধারণত দেওয়া হয়। অ্যাভয়েড গ্যাস্ট্রিক ইরিটেশন, এটা একটা সুবিধা। আরটা হচ্ছে নট ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক জুস দিয়ে এটা নষ্ট হয় না। আর একটা সুবিধা হচ্ছে সুইটেবল ফর আনকনসাস প্যাশেন্টের জন্য এটা একটা সুইটেবল ড্রাগ। ওল্ডার পিপল এবং চিলড্রেনের জন্য এটা সুইটেবল। আনকনসাস প্যাশেন্ট সেন্সলেস, তখন তাকে তো আমরা ওরাল রুটে দিতে পারবো না, তখন আমরা রেকটাল রুটে দিতে পারি। ওল্ডার প্যাশেন্ট, বয়স্ক, তাদেরকে আমরা রেকটাল রুটে দিতে পারি, বা চিলড্রেনের ক্ষেত্রে কমনলি চিলড্রেনের ক্ষেত্রে রেকটাল রুটে দেওয়া হয়। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে। কি ডিসঅ্যাডভান্টেজ? প্যাশেন্ট মে বি এম্বারেসড। হ্যাঁ, রেকটাল রুটে দিলে এটা প্যাশেন্টের একটা লজ্জাশরমের ব্যাপার, তাই না? এম্বারেসড প্যাশেন্ট হবে। মে ইরিটেন্ট রেকটাল মিউকোসা, গ্যাস্ট্রিক মিউকোসাকে ইরিটেন্ট করছে না, এই জন্য আমরা রেকটাল রুটে দিচ্ছি, কিন্তু এখানে আবার রেকটাল মিউকোসাতে ইরিটেশন হতে পারে। নট সুইটেবল ফর প্যাশেন্ট অফ ডায়রিয়ার প্যাশেন্টে দিয়ে তো কোনো লাভ নাই, বের হয়ে যাবে, তাই না? এরপর হচ্ছে ইন্ট্রাভেনাসটা কি? ইন্ট্রাভেনাস হচ্ছে এটা একটা প্যারেন্টাল রুট। এখানে আমরা ড্রাগ কী নিই? এখানে হচ্ছে 15 থেকে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা ইঞ্জেকশনটাকে বডির সাথে 15 থেকে 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করে দিব ইন্ট্রাভেনাস রুটে, ভেনের মধ্যে। আচ্ছা, ড্রাগের কী ড্রাগ আমরা এখানে ইউজ করি? এখানে হচ্ছে অ্যামক্সিসিলিন, ওমিপ্রাজল, এগুলো ইন্ট্রাভেনাস আমরা ইউজ করি। কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে এখানে যদি ইন্ট্রাভেনাসে আমরা যদি কোনো ড্রাগ নিই, তাহলে ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশন আমরা ঢুকাই দিলাম, তাহলে কি এখানে লিভারে নষ্ট হওয়ার কোনো চান্স নেই। কারণ লিভার ফাস্ট মেটাবলিজমটা কি? ফাস্ট মেটাবলিজমটা হচ্ছে ড্রাগটা বিভিন্ন কিছুর মাধ্যমে সেটা হজম হোক, অন্য কিছু, যে কোনো আমরা যদি ওরাল রুটে নিই, তাহলে খাবার ওটা হচ্ছে স্টোমাক জিআইটি পার হয়ে এসে ভিলাইয়ের মাধ্যমে রিঅ্যাবজর্ব হয়ে এটা কিডনির মাধ্যমে আলট্রাফিল্ট্রেশন হয়ে তারপর কোথায় যাবে? কিডনির মাধ্যমে না, এটা হচ্ছে ভিলাইয়ের মাধ্যমে অ্যাবজর্ব হয়ে তারপর কোথায় যাবে? তারপরে এটা পোর্টাল সিস্টেমের মাধ্যমে লিভার পর্যন্ত আসবে। লিভার তখন এটাকে যখন পাস করবে, লিভার কিছু একে ধ্বংস করবে, কিছু অংশ লিভার এর ড্রাগের কিছু অংশ নষ্ট করে দেবে। এরপরে লিভার যখন ছাড়বে তখন সে সিস্টেমিক সার্কুলেশন আসলো, তাই না? আর আমরা যদি ইন্ট্রাভেনাস দিয়ে দিই, ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশন ঢুকে যাবে, তাহলে এখানে কোনো লিভারের ফাস্ট পাস মেকানিজমটা হবে না, গ্যাস্ট্রিক স্টোমাক একে কোনো নষ্ট করতে পারবে না, গ্যাস্ট্রিক জুসের কারণে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে নষ্ট হবে না, যার ফলে 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাওয়া যায়। এখন বায়োঅ্যাভেলেবিলিটি জিনিসটা কি? বায়োঅ্যাভেলেবিলিটি মানে হচ্ছে একটা পার্সেন্টেজ, ড্রাগের পার্সেন্টেজ, আমি কতটুকু ড্রাগ খেলাম, কতটুকু ড্রাগ আমার বডিতে নিলাম, সেই কতটুকু ড্রাগ নিলাম তার কতটুকু আমার সিস্টেমিক সার্কুলেশনে পেয়েছি। যতটুকু ড্রাগ নিলাম এই ড্রাগটা বিভিন্নভাবে নষ্ট হবে। স্টোমাকে গ্যাস্ট্রিক জুসের কারণে নষ্ট হবে, অন্যান্য এনজাইমের কারণে নষ্ট হবে, লিভারে যে কিছু নষ্ট হবে। নষ্ট হওয়ার পরে এরপরে যখন সিস্টেমিক সার্কুলেশন যাবে তখন দেখা হবে যে কত পার্সেন্ট খেয়েছে আর কত পার্সেন্ট
সিস্টেমিক সার্কুলেশনে পেলাম। যত পার্সেন্ট সিস্টেমিক সার্কুলেশনে পাবো সেটাই হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। তো ইন্টারভেনাস রুটের ক্ষেত্রে 100% বায়ো অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। তো র্যাপিড অনসেট অফ অ্যাকশন খুব দ্রুত এখানে কাজ করবে। এখন দেখা যাচ্ছে একটা ড্রাগ একটু দেরিতে কাজ করার দরকার, তখন আমরা ওরাল রুটে নিব। কারণ ওরাল রুটে নিলে এটা মুখ থেকে স্টোমাকে যাবে, স্টোমাকে কিছুক্ষণ রেস্ট নেবে, 4 থেকে 6 ঘন্টা রেস্ট নেবে, তারপরে জিআইটিতে যাবে, জিআইটি থেকে তারপরে ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্তে রিঅ্যাবজর্পশন হয়ে ক্ষুদ্রান্তে অ্যাবজর্পশন হয়ে তারপরে লিভার হয়ে তারপর সিস্টেমিক সার্কুলেশন যাবে, বেশ সময় লাগবে। তো যখন এরকম দীর্ঘমেয়াদী একটা সময় দরকার, মানে একটা আমরা চাই যে যখন ড্রাগটা একটু পরে কাজ করবে এবং দীর্ঘ সময় ধরে কাজ করবে, তখন আমরা ওরাল রুটে দেওয়া হয়। আর যখন ইমিডিয়েটলি কাজ করা দরকার তখন ইন্ট্রাভেনাসে দেওয়া হয়। এটা একটু মনে রাখতে হবে। তাহলে সুবিধা কি, একটা হচ্ছে 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাওয়া যাবে, একটা হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব দ্রুত কাজ করবে, ক্যান বি গিভেন ইন এমার্জেন্সি অ্যান্ড আনকনসাস পেশেন্ট। এমার্জেন্সি ক্ষেত্রে যেহেতু র্যাপিড অনসেট অফ অ্যাকশন খুব দ্রুত কাজ করবে, এজন্য আমরা এমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে দিতে পারি। আর একটা হচ্ছে আনকনসাস পেশেন্ট, যার সেন্স নাই, যে অজ্ঞান হয়ে আছে, তাকে আমরা এটা দিতে পারি আনকনসাস পেশেন্টের ক্ষেত্রে। লার্জ ভলিউম অফ ড্রাগ ক্যান বি গিভেন, এখানে লার্জ ভলিউম অফ ড্রাগ দেওয়া যায়, হ্যাঁ, অনেক বেশি পরিমাণে ড্রাগ দেওয়া যায়। অ্যাভয়েডেন্স অফ গ্যাস্ট্রিক ইরিটেশন, এটা গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করতে পারে। তো গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করতে পারছে কে রেকটাল রুট এবং হচ্ছে ইন্টারভেনাস রুট। তারপরে আরেকটা জিনিস দেখলাম যে র্যাপিড অনসেট ক্যান বি গিভেন ইন এমার্জেন্সি আনকনসাস পেশেন্ট। আনকনসাস পেশেন্টকে আমরা কী দিতে পারি, রেকটাল রুটে দিতে পারি এবং ইন্টারভেনাস রুটে দিতে পারি। এমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে আমরা ইন্টারভেনাসে দিব। আচ্ছা, লার্জ ভলিউম অফ দ্য ড্রাগ ক্যান বি গিভেন, লার্জ ভলিউম আমরা এখানে ইন্টারভেনাসে দিতে পারবো। তাহলে স্মল ভলিউম আমরা কোথায় দিতে পারবো, স্মল ভলিউম আমরা সাধারণত সাবকিউটেনাস এখানে স্মল ভলিউম দিই, হ্যাঁ। আর ইন্টারমাস্কুলার মোটামুটি মিডিয়াম ভলিউম দিই, এগুলো সামনে আসবে। যাই হোক, তো লার্জ ভলিউম অফ দ্য ড্রাগ, এটা একটার সাথে আরেকটা মিলায় পড়তে হবে, তাছাড়া এটা মনে থাকা একটু কঠিন। লার্জ ভলিউম অফ দ্য ড্রাগ ক্যান বি গিভেন, লার্জ ভলিউম দেওয়া যায়। আর মিডিয়াম ভলিউম দেওয়া হয় ইন্টারমাস্কুলারে, আর সব থেকে কম ভলিউম দেওয়া হয় মোটামুটি সেটা হচ্ছে সাবকিউটেনাস। একটু মনে রাখতে হবে, দ্য লার্জ ভলিউম অফ দ্য ড্রাগ ক্যান বি গিভেন। অ্যাভয়েডেন্স অফ গ্যাস্ট্রিক ইরিটেশন, গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করে। গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করে গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করে হচ্ছে রেকটাল রুট, গ্যাস্ট্রিক ইরিটেশন প্রিভেন্ট করে ইন্টারভেনাস রুট। আর গ্যাস্ট্রিক ইরিটেশনে কখনোই দেওয়া যাবে না, সেটা কোনটা, গ্যাস্ট্রিক ইরিটেশন হলে কখনো দেওয়া যাবে না, সেটা হচ্ছে ওরাল রুটে, ওরালটা দেওয়া যাবে না। সাবলিঙ্গাল রুটেও দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে গ্যাস্ট্রিক ইরিটেশন হলে দিতে পারবো না। 100% বায়োঅ্যাভেলেবিলিটি আছে। সুবিধা কী 100% বায়োঅ্যাভেলেবিলিটি, র্যাপিড অনসেট অফ অ্যাকশন, ক্যান বি গিভেন ইন এমার্জেন্সি অ্যান্ড আনকনসাস পেশেন্ট, লার্জ ভলিউম অফ ড্রাগস ক্যান বি গিভেন, অ্যাভয়েডেন্স অফ গ্যাস্ট্রিক ইরিটেশন। এটা ইন্টারভেনাসটা বারবার বলছি কেন, কারণ ইন্টারভেনাসটা বেশি ধরে। ডিসঅ্যাডভান্টেজটা কি, বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেমন স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিকশন নিডেড, কারণ এখানে কোনো সামান্য একটা ভাইরাস ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে ইনজেকশনের মাধ্যমে ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশন ঢুকে যাবে এবং সেটা বডির জন্য যথেষ্ট ক্ষতিকর হবে। তো এই জন্য স্ট্রিক্ট অ্যাসেপটিক প্রিকশন থাকতে হবে, যাতে সামান্যতম ভাইরাস ব্যাকটেরিয়া না থাকে। চান্স অফ কমপ্লিকেশন লাইক থ্রোম্বোসিস, এয়ার এম্বোলিজম, এখানে থ্রোম্বোসিস এয়ার এম্বোলিজমের একটা সম্ভাবনা থাকে। মানে ইনজেকশনে বাতাস ঢুকে যায়, এটা হচ্ছে যদি ভেনের মধ্যে বাতাসটা ঢুকে যায় তাহলে ওখানে একটা এম্বোলিজম তৈরি হবে। একটা এম্বোলিজম মানে ওখানে হচ্ছে একটা বাবস তৈরি হবে, যার ফলে রক্তটা যেতে পারবে না, আটকে যাবে। এটা হচ্ছে এয়ার এম্বোলিজম, যার ফলে থ্রোম্বোসিস তৈরি হয়। এয়ার এম্বোলিজমের কারণে থ্রোম্বোসিস তৈরি হবে, ওই জায়গায় হচ্ছে একটা ক্লট ফর্মেশন হয়ে যাবে, থ্রোম্বোসিস ফর্মেশন হবে। কারণ আমরা জানি রক্ত অক্সিজেনের উপস্থিতিতে কী হয়, রক্ত অক্সিজেনের উপস্থিতিতে রক্তের মধ্যে যেই অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে যেমন হেপারিন, এগুলো ভেঙে যায়, ভেঙে গেলে কী হবে, রক্ত জমাট বেঁধে যায়। রক্ত সাধারণত জমাট বাঁধতেই চায়, সবসময় রক্ত চায় যে জমাট বেঁধে যাবে, কিন্তু একে আটকে রাখে আমাদের শরীরের মধ্যে আটকে রাখে, কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে মুক্ত অক্সিজেন নাই। অক্সিজেন থাকলেও সেটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত আছে, অক্সিহিমোগ্লোবিন। যেহেতু মুক্ত অক্সিজেন নাই, মুক্ত অক্সিজেন না থাকলে এই যে হেপারিন একে ভাঙতে পারবে না। তো যখন হেপারিন ভেঙে যায়, ওকে আটকানোর মতন আর কেউ নাই, রক্ত জমাট বাঁধবে, ওকে আটকানোর মতো আর কেউ নাই, রক্ত তখন জমাট বেঁধে যায়। তো দুইটা কারণ হতে, এয়ার এম্বোলিজম হতে পারে আর হচ্ছে থ্রোম্বোসিস হতে পারে যদি কোনোভাবে বাতাস যায়। তো চান্স অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, এই জন্য ইনজেকশন উপরে তুলে হচ্ছে একটু হালকা একটু ফেলে দেওয়া হয়, আমরা অনেকে খেয়াল করছি। তো চান্স অফ কমপ্লিকেশন লাইক থ্রোম্বোসিস, এয়ার এম্বোলিজম হতে পারে। চান্স অফ হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, তো হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হওয়ার এখানে চান্স থাকে। স্কিল হ্যান্ড ইজ নেসেসারি, এখানে হচ্ছে অবশ্যই দক্ষ হাত প্রয়োজন এবং এটা এক্সপেন্সিভ। ইন্ট্রাভেনাস, ইন্টারমাস্কুলার এগুলো এক্সপেন্সিভ, এগুলোর দাম যথেষ্ট বেশি। এরপর হচ্ছে ইন্টারমাস্কুলার রুট। ইন্টারমাস্কুলার রুটের মধ্যে কী কী ড্রাগ আমরা ইন্টারমাস্কুলার রুটে দিই, পেথিডিন এই ড্রাগটা দিই, তারপর হচ্ছে পেনিসিলিন জি দিই।
আচ্ছা, এর কিছু অ্যাডভান্টেজ আছে ইন্ট্রামাসকুলারে, যেমন র্যাপিড অনসেট অফ অ্যাকশন, ওই যে ইন্টারভেনাসের মতো এটা র্যাপিড অনসেট অফ অ্যাকশন, মডারেট ভলিউম, মোটামুটি মিডিয়াম ভলিউমে আমরা ড্রাগ দিতে পারি, খুব বেশিও না আবার একদম কমও না, মিডিয়াম ভলিউমে দিতে পারি। সুইটেবল ফর দ্য ইরিটেন্ট ড্রাগ আমরা ইন্টারভেনাসে দিতে পারবো না, তাই না? ইন্টারভেনাসে আমরা তো ইরিটেন্ট ড্রাগ আমরা দিতে পারবো না, তো ইরিটেন্ট ড্রাগ হলে সেটাকে আমরা ইন্টারমাসকুলারে দিব। সুইটেবল ফর ইরিটেন্ট ড্রাগ। আচ্ছা, অ্যাভয়েডেন্স ফার্স্ট পাস মেটাবলিজম, ওই যে ইন্টারভেনাসে যেরকম ফার্স্ট পাস মেটাবলিজমটাকে অ্যাভয়েড করছে, এটাও ডিরেক্ট যেহেতু সিস্টেমে সার্কুলেশন চলে আসে, এই জন্য এটাও ফার্স্ট পাস মেটাবলিজমকে অ্যাভয়েড করতে পারবে। কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। ডিসঅ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে এক্সপেন্সিভ এবং পেইনফুল, যেহেতু মাসল ফুটা করে দেওয়া হচ্ছে তাহলে এটা পেইনফুল। এবং আরেকটা অসুবিধা কি, সব থেকে বড় অসুবিধা সেটা হচ্ছে এটা আমাদের আর্টারি এবং আর্টারি ভেইন নার্ভকে ড্যামেজ করে দিতে পারে, এটা সবচেয়ে বড় সমস্যা। তো আমরা এখানে আসছি, এক্সপেন্সিভ এবং পেইনফুল হতে পারে, সেলফ মেডিকেশন ইজ নট পসিবল। আমরা সাবকিউটেনাস নিজে নিজে দিতে পারি, ইনসুলিন অনেকে দেখে নিজে নিজে দেয়, তো সাবকিউটেনাস নিজে নিজে দেয়, কিন্তু ইন্টারমাসকুলার নিজে নিজে দেওয়া যাবে না, ইন্টারভেনাসও নিজে নিজে দেওয়া যাবে না। তো সেলফ মেডিকেশন ইজ নট পসিবল। পসিবিলিটি অফ দ্য নার্ভ অ্যান্ড ভেসেল ইঞ্জুরি, এখানে হচ্ছে নার্ভ ইঞ্জুরি ভেসেল ইঞ্জুরি হওয়ার একটা চান্স থাকে। ইন্টারভেনাসও অনেক সময় নিজে দেওয়া যায়, কিন্তু ইন্টারমাসকুলার কখনো নিজে দেওয়া, একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিতে হয়, তো ইন্টারভেনাসটা নিজে দেওয়া কখনোই সম্ভব না। অবশ্যই সেলফ মেডিকেশন এখানে সম্ভব না। পসিবিলিটি অফ দ্য নার্ভ অ্যান্ড ভেসেল ইঞ্জুরি হওয়ার একটা চান্স আছে, চান্স অফ অ্যাভয়েডেন্স অ্যান্ড চান্স অফ অ্যাবসেস অ্যান্ড হেমাটোমা ফর্মেশন, এখানে অ্যাবসেস এবং হেমাটোমা ফর্মেশন হওয়ার একটা সম্ভাবনা আছে। কেন, কিভাবে? অ্যাবসেস জিনিসটা কি, হেমাটোমা জিনিসটা কি? অ্যাবসেস হচ্ছে একটা জায়গা ফুলে যাওয়া। ইনজেকশনে দেখা যাচ্ছে একটা কি ছিল, ইনজেকশনে দেখা যাচ্ছে একটা ব্যাকটেরিয়া ছিল, ওই ব্যাকটেরিয়াটা আমাদের মাসলে ঢুকে গেলে কি হবে, ও হচ্ছে ব্যাকটেরিয়াটা বিস্তার লাভ করবে, বিভাজন হবে, অনেকগুলো হবে, হওয়ার পর আমাদের শরীরের ইমিউনিটি অ্যাক্টিভ হয়ে ওই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে আমার শরীরেরও কিছু সেল মারা যাবে, তো আলটিমেটলি ওখানে পুষ তৈরি হবে। তো যদি কোনো জায়গায় একটা ফোলা জায়গা তৈরি হয় এবং ওই ফোলা জায়গার মধ্যে যদি পুষ থাকে, তাহলে সেটাকে আমরা বলি অ্যাবসেস। আর হেমাটোমা ফর্মেশনটা কি? হেমাটোমা ফর্মেশন হচ্ছে এখানে হচ্ছে একটা ফোলা জায়গা, সেই ফোলা জায়গার মধ্যে রক্ত থাকবে, সেটা হচ্ছে হেমাটোমা ফর্মেশন। তো ফোলা জায়গা সেটা হতে পারে অর্গানের মধ্যে, কোন একটা অর্গানের মধ্যে রক্ত জমাট হয়েছে, সেটাও হেমাটোমা। বডির কোন একটা বডি ক্যাভিটিতে রক্ত জমেছে, বা বডি স্পেসের মধ্যে পেরিটোনিয়ামের মধ্যে রক্ত জমেছে, সেটাও হেমাটোমা। বা টিস্যু স্পেসের মধ্যে রক্ত জমেছে, সেটাও হেমাটোমা। সাবকিউটেনাস কিছু রুট আছে, যেমন সাবকিউটেনাস রুটে মানে আমাদের চামড়ার নিচে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়। সাবকিউটেনাস রুটে কিছু ড্রাগ দেওয়া হয়, যেমন অ্যাড্রেনালিন, ইনসুলিন, এটা হচ্ছে সাবকিউটেনাস রুটে দেওয়া হয়। এর কিছু অ্যাডভান্টেজ আছে, যেমন স্লো অ্যান্ড সাস্টেন্ড অ্যাকশন, খুব স্লো কাজ করবে। ইনসুলিনের কাজটা একটু স্লো হওয়া প্রয়োজন হয়, এই জন্য স্লো এবং সাস্টেন, সময় নিয়ে কাজ করবে, এবং ইউনিফর্ম অ্যাবজর্পশন, সমানভাবে অ্যাবজর্পশন হবে। সেলফ মেডিকেশন ক্যান বি পসিবল, এটা নিজে নিজে দেওয়া যায়। আর ডিসঅ্যাডভান্টেজ কি? এটা বেশ পেইনফুল, ব্যথা হয়। লার্জ ভলিউম অফ দ্য ড্রাগ ক্যান নট বি গিভেন, এখানে লার্জ ভলিউম অফ দ্য ড্রাগ দেওয়া যায় না, লার্জ ভলিউম অফ দ্য ড্রাগ এখানে দেওয়া সম্ভব না, খুবই স্মল অ্যামাউন্টে দিতে হয়। মেবি লিপোডিস্ট্রফি, মানে আমরা চামড়ার নিচে দিচ্ছি, চামড়ার নিচে কী থাকে? চামড়ার নিচে আমরা জানি চামড়ার নিচে ফ্যাট থাকে, তাই না? তো ফ্যাট রেগুলার যদি একই জায়গাতে বারবার দেওয়া হয়, তাহলে এই ফ্যাটগুলা একসময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে, এটাকে বলা হয় লিপোডিস্ট্রফি বা লিপিড ডিস্ট্রয় হয়ে যায়, এই জন্য লিপিড ডিস্ট্রফি বা লিপোডিস্ট্রফি। আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে সিস্টেমিক রুটের মধ্যে ছিল ওরা কিছু এন্টেরাল রুট, কিছু প্যারেন্টারাল রুট। আচ্ছা, এখন আমরা দেখব লোকাল রুট কী কী আছে। লোকাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা ওই যে লোশন ইউজ করছিলাম, তারপরে যে ক্রিম, তারপরে অয়েন্টমেন্ট, জেল, এগুলো হচ্ছে লোকাল ইউজ। ড্রাগস আর অ্যাপ্লাইড টু এ লোকালাইজড এরিয়া, যেমন আমার পায়ে সমস্যা, পায়ে ব্যবহার করলাম, অ্যান্ড দ্য অ্যাকশন ইজ কনফাইন্ড টু দ্যাট এরিয়া, মানে যেখানে সমস্যা সেখানে ইউজ করব, একটা নির্দিষ্ট জায়গাতে ইউজ করব এবং ওই জায়গাতেই শুধু অ্যাকশন দিবে, সেটা হচ্ছে লোকাল ইউজ। ড্রাগস আর অ্যাপ্লাইড টু এ লোকালাইজড এরিয়া অ্যান্ড দ্য অ্যাকশন ইজ কনফাইন্ড টু দ্যাট এরিয়া। দ্য ফর্মুলেশন অফ দিস ড্রাগস আর অয়েন্টমেন্ট, তো কী কী লোকাল ইউজে হতে পারে? অয়েন্টমেন্ট হতে পারে, ক্রিম হতে পারে, ড্রপ হতে পারে, আই ড্রপ, এয়ার ড্রপ, কানের ড্রপ, কানের ড্রপ, চোখের ড্রপ। তারপরে অনেক সময় কানের ড্রপ কিন্তু অনেক সময় নাকে দেওয়া হয়, এটা কানে চলে যায়। আচ্ছা, অয়েন্টমেন্ট, ক্রিম, ড্রপ, পাউডার, লোশন ইত্যাদি।
এগুলো হচ্ছে লোকাল ইউজ। অ্যাডভান্টেজ অফ লোকাল ইউজ, লোকাল ইউজের অ্যাডভান্টেজ কি? লোকাল ইউজ হচ্ছে যেখানে সমস্যা সেখানে দিলাম, ওই জায়গাতে খুব দ্রুত একটা ইফেক্ট পাওয়া যাবে। লোকাল ডিজায়ার্ড অ্যাকশনের জন্য আমরা ইউজ করতে পারি, এটা একটা অ্যাডভান্টেজ। তারপরে এটা বাইপাস মেটাবলিজম, যেহেতু রক্তে যাচ্ছে না তাহলে বাইপাস মেটাবলিজম হওয়ার তো কোনো প্রশ্ন আসে না, বাইপাস ইফেক্টটা বাইপাস করে যাবে, মানে ফার্স্ট পাস বাইপাস ইফেক্ট না, ফার্স্ট পাস ইফেক্ট, লিভারের ফার্স্ট পাস মেটাবলিজম বা ফার্স্ট পাস ইফেক্টটাকে এই বাইপাস করে চলে আসতে পারবে। তারপর হচ্ছে লেস অ্যাডভার্স ইফেক্ট, এখানে সেরকম অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় না, সাইড ইফেক্ট দেখা যায় না। ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে? ডিসঅ্যাডভান্টেজ আছে হচ্ছে ড্রাগস মে কজ লোকাল ইরিটেশন, মানে যেখানে ইউজ করছি ওখানে ইরিটেশন যদি হতে পারে। তারপরে ড্রাগ শুড বি স্টেরাইল, এখানে অবশ্যই এখানে ড্রাগ স্টেরাইল হতে হবে, যেমন সব জায়গায় না, যেমন হাত পায়ে ইউজ করছি এখানে স্টেরাইল হওয়ার দরকার নেই, কিন্তু আই ড্রপ ইউজ করছি, কানের এয়ার ড্রপ ইউজ করছি, এখানে অবশ্যই স্টেরাইল হতে হবে, তাছাড়া সমস্যা হবে, ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থাকে। আচ্ছা, হোয়াই উই শুড ম্যানি রুটস, আমরা এত রুটে, যে বিভিন্ন ধরনের রুটে আমরা ড্রাগ দিই কেন? আমরা যে কোনোতে একটা দুইটা তিনটা রুটে দিতে পারি, এতগুলো রুটে আমাদের ড্রাগ দেওয়ার কী দরকার? কারণ কি? কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ বিভিন্ন ড্রাগের বিভিন্ন রকম, যেমন কিছু কিছু ড্রাগের কনসিস্টেন্সি দেখা যাচ্ছে, একটা ড্রাগের কনসিস্টেন্সি একরকম, ওটা হচ্ছে সলিড ড্রাগ, আরেকটা ড্রাগের কনসিস্টেন্সি দেখা যাচ্ছে সেটা লিকুইড ড্রাগ, আরেকটা ড্রাগ হচ্ছে গ্যাসিয়াস। এটা হচ্ছে কনসিস্টেন্সি, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে কনসিস্টেন্সি আছে, তারপরে হচ্ছে ড্রাগের সলিবিলিটি আছে, সেটা পানিতে সলিবল বেশি হয় না ফ্যাটে সলিবল বেশি হয়। যদি পানিতে সলিবল বেশি হয় সেই ড্রাগটা তত বেশি বডি থেকে বের হয়ে যাবে, অ্যাবজর্পশন কম হবে। যদি ফ্যাটে সলিবল বেশি হয় তাহলে ওই ড্রাগটা বেশি অ্যাবজর্পশন হবে, যত বেশি অ্যাবজর্পশন হবে তত বডি থেকে বের হবে কম, এরকম। তারপরে আরেকটা যেমন ইরিটেবল কিছু ড্রাগ আছে, এটা হচ্ছে ওরাল এবং ইনহেলেশনের জন্য শ্যুট করে না। তারপরে কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিস। আচ্ছা, কেমিক্যাল নেচারের মধ্যে আছে যেমন যত বেশি আয়োনাইজড হবে তত বেশি বডি থেকে বের হয়ে যাবে, এটা আমরা সামনে পড়বো। যাই হোক, তো আমরা বিভিন্ন রুটে যে ড্রাগ ব্যবহার করি এটার যথেষ্ট কারণ আছে। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ, ড্রাগের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আর কয়েকটা পয়েন্ট আছে, এটা আমরা পরে পড়বো। সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশন, কোথায় কাজ করবে, সেটা ওরালে কাজ করবে না সেটা রেকটালে কাজ করবে না সেটা লোকাল ইউজ না সেটা সিস্টেমিক ইউজ, কীভাবে কাজ করবে, সাইট অফ অ্যাকশানটা কেমন, সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশানটা কেমন, সেটার উপর নির্ভর করবে ড্রাগের রুট। তারপর হচ্ছে কন্ডিশন অফ দ্য প্যাশেন্টের কন্ডিশন কেমন, প্যাশেন্ট হচ্ছে অবশ্যই জীবিত থাকবে, মৃত থাকলে তো ট্রিটমেন্ট করে কোনো লাভ নাই। তো প্যাশেন্ট অবশ্যই জীবিত থাকবে এবং সে জীবিত থাকা অবস্থায় সে অজ্ঞান আছে, সেন্স আছে নাকি সেন্স নাই, এটা দেখতে হবে। পেশেন্টের কন্ডিশনটা কেমন, সে খুবই বেশি বয়স্ক না কম বয়স্ক না অ্যাডাল্ট না কেমন, ছেলে না মেয়ে, তো কন্ডিশনটা পেশেন্টের দেখতে হবে। যদি পেশেন্টটা সেন্স থাকে তাহলে আমরা ওরাল রুটে দিতে পারবো, তারপর হচ্ছে আমরা অন্যান্য রুটে দিতে পারবো। কিন্তু যদি পেশেন্টটা অজ্ঞান থাকে, সেন্স না থাকে, আনকনসিয়াস থাকে, তাহলে তাকে আমরা ওরাল রুটে দিতে পারবো না, তখন ইন্টারভেনাস রুটে দিতে হবে বা রেক্টাল রুটে দিতে হবে ড্রাগ। আচ্ছা, ইফেক্ট অফ গ্যাস্ট্রিক জুস অ্যান্ড ফার্স্ট পাস মেটাবলিজম অফ দ্য ড্রাগ, কিছু কিছু ড্রাগ আছে যেটা আমাদের ফার্স্ট পাস মেটাবলিজমের মাধ্যমে এবং গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে নষ্ট হয়ে যায়। যেমন ইনসুলিন যদি আমরা সাবকিউটেনাসে না নিয়ে আমরা ইনসুলিন মনে করলাম যে মুখে নিব, হ্যাঁ, ওরালে নিব, ওরালি ইনসুলিনের কিছু ওরালি নিব, তাহলে ওরালি যদি আমরা ইনসুলিন নিই তাহলে কী হবে? ইনসুলিন যদি আমরা ওরালি নিই তাহলে হচ্ছে ইনসুলিনটা একদম আমাদের গ্যাস্ট্রিক জুসের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একদম ইনসুলিনকে একদম ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিলে কী হবে? এটা হচ্ছে আর রিঅ্যাবজর্পশন হবে না, বডি কোনো ইনসুলিনের সামান্যতম পার্টও পাবে না, সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, একদম টোটাল লস হয়ে যাবে, ভায়াবিলিটি 0 হয়ে যাবে। তাহলে ইনসুলিন আমাদের ওরাল রুটে নেওয়া যাবে না। তো এটা হচ্ছে একটা জিনিস, এই ইফেক্ট অফ গ্যাস্ট্রিক জুসের একটা ইফেক্ট আছে। কেন এই ইনসুলিনটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে গ্যাস্ট্রিক জুসে, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে? কারণ ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন জাতীয় জিনিস, হ্যাঁ, ইনসুলিন একটা প্রোটিন, এই প্রোটিনকে আমাদের গ্যাস্ট্রিক জুস হজম করে ফেলতে পারবে। ফার্স্ট পাস মেটাবলিজম অফ দ্য ড্রাগ, এটাও মাথায় রাখতে হবে। ডিউরেশন অফ অ্যাকশন অফ দ্য ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশন কেমন সেটার উপর নির্ভর করবে বিভিন্ন রুট। যেমন ডিউরেশন অফ অ্যাকশন আমি অনেক বেশি করতে চাচ্ছি, অনেক সময় ধরে যেন ডিউরেশন অফ অ্যাকশন করে, যদি এটা করে তাহলে আমাদের ড্রাগটা অবশ্যই কিসে করতে হবে? ওরাল রুটে নিতে হবে। আর যদি ডিউরেশন আমি খুব ফাস্ট র্যাপিড করতে চাই তখন আমাকে ইন্টারভেনাসে নিতে হবে। রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অফ ড্রাগ ফ্রমস ডিফারেন্ট রুটস, ফ্রম ডিফারেন্ট রুটের মাধ্যমে রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন বিভিন্ন রকম হয়। তো তাহলে আরেকবার দেখি, আমরা এত রুটে ড্রাগ কেন ইউজ করি? বিভিন্ন রুট, হোয়াই দেয়ার আর ডিফারেন্ট রুটস, বিকজ
ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ, প্রত্যেকটা ড্রাগের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসটা ভিন্ন ভিন্ন, সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশন, এক একটা ড্রাগের সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশন এক এক জায়গায়, কন্ডিশন অফ দ্য পেশেন্টের কন্ডিশনটা খেয়াল রাখতে হবে, সে আনকনসাস না কনসাস, তারপর হচ্ছে ইফেক্ট অফ গ্যাস্ট্রিক জুসের ইফেক্ট আমাদের খেয়াল রাখতে হবে যে ড্রাগটাকে হজম করে ফেলতে পারবে কিনা বা নষ্ট করে ফেলবে কিনা, এবং ফার্স্ট পাস মেটাবলিজম অফ দ্য ড্রাগ, লিভারের ফার্স্ট পাস মেটাবলিজমে ড্রাগটা কী অবস্থা হবে সেটাও একটু মাথায় রাখতে হবে। ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী আমাদের রুটটা সিলেক্ট করতে হবে। কারণ রেট অ্যান্ড এক্সটেন্ট অফ অ্যাবজর্পশন অফ ড্রাগস ফ্রম ডিফারেন্ট রুটস। আচ্ছা, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ যে আমরা অপশনটা বললাম, তার মধ্যে আবার কয়েকটা ছোটো ছোটো আছে, মানে পার্ট আছে। সেটা কি ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে কী ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ? নাম্বার 1, কনসিস্টেন্সি অফ দ্য ড্রাগের কনসিস্টেন্সি কেমন, সেটা সলিড ড্রাগ, লিকুইড ড্রাগ না গ্যাসিয়াস ড্রাগ। সলিড যদি ড্রাগ হয় তাহলে সলিড ড্রাগ আমরা সাধারণত ওরাল রুটে নিব, রেক্টাল রুটে নিব, সাবলিঙ্গুয়াল রুটে নেব। এখন সলিড ড্রাগকে যদি আমি ইন্টারভেনাস নিতে যাই তাহলে তো হবে না, আমরা ইন্টারভেনাসে সলিড ড্রাগ নিতে পারবো না, ইন্টারভেনাসে গ্যাসিয়াস ড্রাগও নিতে পারবো না, ইন্টারভেনাসে শুধুমাত্র কী দেবো, লিকুইড ড্রাগ যাবে, তাই না? তো সলিড ড্রাগ ওরাল রুটে, রেক্টাল রুটে এবং সাবলিঙ্গুয়াল রুটে দিব। লিকুইড ড্রাগ আমরা কোথায় দিব? লিকুইড ড্রাগ আমরা দিব এক্সটার্নাল এবং প্যারেন্টাল রুটে। এক্সটার্নাল রুট, প্যারেন্টাল রুট যে কোনো জায়গাতে আমরা লিকুইড ড্রাগ নিতে পারি, এমনকি লোকালে ইউজ করতে পারি, সিস্টেমিক ইউজও দিতে পারি, লোকাল ইউজ করতে পারি। গ্যাসিয়াস ড্রাগ আমরা কোথায় দেবো? গ্যাসিয়াস ড্রাগটা আমরা ইনহেলেশানে নিব, তাই না? ইনহেলেশন, নিঃশ্বাসের মাধ্যমে নিব। আচ্ছা, এরপরে সলিবিলিটি অফ দ্য ড্রাগের সলিবিলিটির উপর নির্ভর করে রুটটা নির্ভর করে, সলিবিলিটির উপর রুট নির্ভর করে। যেমন যদি ড্রাগটা ওয়াটার সলিবল হয় তাহলে আমরা ইন্ট্রাভেনাসে দিই, ড্রাগটাকে ইন্ট্রাভেনাসে দিই ওয়াটার সলিবল যদি হয়। আর যদি ফ্যাট সলিবল হয় তাহলে আমরা যে কোনো রুটে দিতে পারি। ওয়াটার সলিবল হলে আমরা ইন্ট্রাভেনাসে কেন দিই? কারণ আমরা জানি কোনো ড্রাগ যদি ওয়াটার সলিবল হয় তাহলে বুঝে নিতে হবে ওই ড্রাগটা বেশি আয়োনাইজড হচ্ছে, যেহেতু বেশি আয়োনাইজড হচ্ছে, পজিটিভ নেগেটিভ হচ্ছে, এই জন্যই ওয়াটারে বেশি, পানি যেহেতু একটা পোলার দ্রাবক, তাহলে এই পোলার দ্রাবকে কি পোলারের মধ্যে দ্রবীভূত হয়। তাহলে যেহেতু পানি একটি পোলার দ্রাবক, তার মানে এখানে যে দ্রবীভূত বেশি হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে সে বেশি আয়নিত হচ্ছে। তো যে বেশি আয়নিত হবে সে পানিতে দ্রবীভূত হবে, পানিতে দ্রবীভূত হলে কী হবে? এ বডি থেকে বেশি বের হয়ে যাবে, হ্যাঁ, তার মানে বডিতে থাকতে চাইবে না, মানে থাকবে না। আর যে ফ্যাটে বা লিপিডে কনভার্ট হবে বেশি, সে তত ড্রাগ বডিতে বেশি থাকবে, এক্সক্রিশন কম হবে। তো যেহেতু ওয়াটার সলিবল ড্রাগের এক্সক্রিশন বেশি হবে, আয়নাইজিং ক্ষমতা বেশি, এক্সক্রিশন বেশি হবে, বাইরে বের হয়ে যেতে চাইবে বেশি, এই জন্য ইন্টারভেনাসে দেওয়া হয় যেন সহজে বাইরে বের হতে না পারে। আচ্ছা, আর লিপিড সলিবল ড্রাগটা কি? লিপিড সলিবল ড্রাগটা হচ্ছে, যেহেতু লিপিড সলিবল ড্রাগ ওয়াটার সলিবল কম হয়, কারণ আয়নাইজ ক্ষমতা একটু কম, ওয়াটার সলিবল কম হচ্ছে, এই জন্য এক্সক্রিশন কম হবে, বডিতে থাকবে বেশি, এই জন্য যে কোনো রুটে আমরা দিতে পারি লিপিড সলিবল ড্রাগ। আচ্ছা, ইরিটেবল কিছু ড্রাগ আছে, আর নট সুইটেবল ফর ওরাল অ্যান্ড ইনহেলেশন। ইরিটেবল ড্রাগস হচ্ছে ওরাল এবং ইনহেলেশনের জন্য সুইটেবল না। ইরিটেবল ড্রাগ যেগুলো, সেগুলো ওরালের জন্য এবং ইনহেলেশনের জন্য সুইটেবল না, সুইটেবল ফর প্যারেন্টাল রুট। ইরিটেবল যেসব ড্রাগ আছে, ইরিটেবল ড্রাগটা আমরা কোথায় নিতে পারবো না? আমরা ওরালে নিতে পারবো না, ইনহেলেশনেও নিতে পারবো না, এটা মনে রাখতে হবে। ইরিটেবল ড্রাগ যেটা ওরাল নিতে পারবো না, ইনহেলেশনে নিতে পারবো না, কারণ জিআইটিতে ইরিটেশন তৈরি করবে, ইনহেলেশনে নিলে এটা হচ্ছে মানে ট্র্যাকিয়াতে বা গলায় ইরিটেশন তৈরি করবে, এই জন্য ইরিটেবল ড্রাগটা আমরা ওরালে এবং ইনহেলেশনে নিব না। তাহলে কোথায় নিব ইরিটেবল ড্রাগ আমরা নিব প্যারেন্টাল রুটে, ইন্টারমাস্কুলারেও নিব না, কারণ অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা, আমরা ইরিটেবল ড্রাগ ওরাল রুটে নিব না, ইনহেলেশনে নিব না, নিব কোথায়? প্যারেন্টাল রুটে, ইন্টারমাস্কুলার, ইন্টারভেনাস এগুলোতে নিব, সাবকিউটেনাস। আচ্ছা, কেমিক্যাল নেচার অফ ড্রাগের কেমিক্যাল নেচার মানে ড্রাগটা যত বেশি আয়োনাইজড হবে তত বেশি ড্রাগটা পোলার, আর পোলার ড্রাগ হলে ওয়াটার সলিবল বেশি, আর ওয়াটার সলিবল বেশি হলে লিপিড সলিবিলিটি কম হলে ড্রাগটা অ্যাবজর্ব হবে কম। যেহেতু ওয়াটার সলিবল বেশি, তার মানে আয়োনাইজিং ক্ষমতা বেশি, তার মানে এটা বেশি অ্যাবজর্ব কম হবে, বাইরে বের হতে চাইবে বেশি, হ্যাঁ, এক্সক্রিশন বেশি হবে, ওয়াটারের সাথে প্রস্রাবের মতো বেশি বের হয়ে যাবে। আর লেস আয়োনাইজিং যদি হয় তাহলে বুঝতে হবে এটা লেস আয়োনাইজিং, তার মানে এটা লেস পোলার, তার মানে এটা ওয়াটার সলিবল কম মানে লিপিড সলিবল বেশি হলে এটা ওয়াটারে দ্রবীভূত হবে কম, ওয়াটার দ্রবীভূত যদি কম হয় প্রস্রাবের মাধ্যমে বের হবে কম, বডিতে থেকে যাবে বেশি, মানে এটা কম বের হবে, লেস এক্সক্রিশন। তাহলে যত বেশি আয়োনাইজ তত বেশি বডি থেকে বের হয়ে যাবে, যত কম আয়োনাইজ তত বেশি বডিতে থাকবে, তত এক্সক্রিশন কম হবে। তাহলে এই যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে। কনসিস্টেন্সি অফ দ্য ড্রাগ, তারপর সলিবিলিটি অফ দ্য ড্রাগ, কেমিক্যাল নেচার অফ দ্য ড্রাগ, ইরিটেন্ট, ড্রাগ ডাজ নট সলিবল ফর ওরাল অ্যান্ড ইনহেলেশন, সুইটেবল ফর প্যারেন্টাল রুট। আচ্ছা, সাইট অফ অ্যাকশন মানে ড্রাগটা
কীভাবে কাজ করছে, সাইট অফ অ্যাকশন কোথায় কাজ করছে। কনজাংটিভাইটিসের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, আমরা হচ্ছে আই ওয়াইন্টমেন্ট ইউজ করি। এটা হচ্ছে আই ইউজ করছি, এই জন্য লোকাল ইউজ। আমরা যদি লোকাল ইউজ করি তাহলে লোকাল ইউজ, আর সিস্টেমিক ইউজ করলে সিস্টেমিক ইউজ। তো লোকালে আমরা আই 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 ব্যবহার করছি, আয়ে ইফেক্ট ফেলছে, আয়ে আমরা ইফেক্ট পাচ্ছি, চোখে ইফেক্ট পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে লোকাল ইউজ। কনজাংটিভাইটিস হলে অ্যাপ্লিকেশন অফ দ্য আই ওয়াইন্টমেন্ট, যেটা আয়ে কাজ করছে, লোকাল ইউজ। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আই ড্রপ, এয়ার ড্রপ। কানে এটা আমরা ইউজ করছি এয়ার ড্রপটা, এবং কানে আমরা ডিজায়ার্ড ইফেক্ট পাচ্ছি, এটাও একটা লোকাল রুট। তারপরে অ্যাপ্লিকেশন অফ দ্য স্কিন ওয়াইন্টমেন্ট আমরা ইউজ করছি ওভার স্কিন, এবং স্কিনে আমরা ইফেক্ট পাচ্ছি, ডিজায়ার্ড ইফেক্টটা পাচ্ছি, এটাও একটা লোকাল রুট। তাহলে কন্ডিশন অফ দ্য পেশেন্টের কন্ডিশনের উপর খেয়াল রাখতে হবে। পেশেন্টটা আনকনসাস যদি হয় তাহলে আমরা প্যারেন্টাল রুট বেশি প্রেফার করব, ওরাল রুট আমরা দিব না। রেক্টাল রুটে দিতে পারি, কিন্তু প্যারেন্টাল রুটটা বেশি প্রেফার করব। কনসাস যদি পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে যে কোনো রুটে আমরা দিতে পারি। পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে আমরা যে কোনো রুটে দিতে পারবো। ইনফ্যান্ট হলে আমরা শুধুমাত্র ইনফ্যান্ট হলে রেক্টাল রুটটা আমরা প্রিফার করবো বেশি, কারণ ওরাল রুটে ওরা নিতে চাইবে না, বা অনেক সময় আটকে যেতে পারে গলায়। তো ওরাল রুটে আমরা দিব না। ইনফ্যান্ট হলে, বাচ্চা হলে, তো আমরা ওদেরকে রেক্টাল রুটে দেওয়ার চেষ্টা করবো বেশি। ভমিটিং এবং ডায়রিয়া যদি হয় তাহলে আমরা ওরাল রুটে দিব না, আবার রেক্টাল রুটে দিব না, দুটাতেই বের হয়ে যাওয়ার চান্স থাকে। আমরা প্যারেন্টাল রুটে তখন প্রেফার করব। তাহলে পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করবে। আনকনসাস পেশেন্ট হলে আমরা প্যারেন্টাল রুটে দিব। কনসাস পেশেন্টের ক্ষেত্রে আমরা যে কোনো রুটে দিতে পারি। ইনফ্যান্ট হলে আমরা রেক্টাল রুটে প্রেফার করবো বেশি। ভমিটিং অ্যান্ড ডায়রিয়া হলে আমরা প্যারেন্টাল রুটে প্রেফার করবো বেশি। সিভিয়ারিটি অফ দ্য ইঞ্জুরির ইঞ্জুরির অবস্থা কেমন সেটার উপর নির্ভর করে আমরা ড্রাগ ইউজ করব। যেমন অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা, যদি অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা হয় তাহলে আমাদের সালবিটামল ইনহেলেশন, র্যাপিড অ্যাকশন, সালবিটামল খুব দ্রুত ইফেক্ট পাওয়ার চেষ্টা করতে হবে, কারণ অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা যে কোনো সময় কন্ডিশন খারাপ হতে পারে। তো অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমা শ্বাসকষ্টে মারা যেতে পারে এমনকি। তো অ্যাকিউট সিভিয়ার ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা সালবিটামল ইনহেলেশন দিব এবং দ্রুত ইফেক্ট পাওয়ার চেষ্টা করব র্যাপিড অ্যাকশনের জন্য। আরেকটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। যদি ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা হয় তাহলে আমরা সালবিটামল ট্যাবলেট দিতে পারি, কারণ সালবিটামল ট্যাবলেট ধীর সময় ধরে একটু পরে ইফেক্ট ফেলবে, অত তাড়াহুড়া নাই। তো কিন্তু র্যাপিড অ্যাকশনের জন্য আমরা সালবিটামল ইনহেলেশন দিব। আর স্লো বা ক্রনিক ইফেক্টের জন্য, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি হয় তাহলে আমরা সালবিটামল ট্যাবলেট দেবো। ইন অ্যানজাইনা পেক্টরিস, কারণ সালবিটা ট্যাবলেট দিলে ধীরে কাজ করবে কিন্তু অনেক সময় ধরে থাকবে, যেহেতু ক্রনিক অনেক দিন ধরে আছে তাহলে এটা ধীরে ধীরেই কাজ করতে হবে, তাহলে সালবিটামল ট্যাবলেট দেবো। ইন অ্যানজাইনা পেক্টরিসের ক্ষেত্রে, কারো যদি অ্যানজাইনা পেক্টরিস, বুকের ব্যথা, হার্ট অ্যাটাকের জন্য বুকের ব্যথা শুরু হয়, তাহলে আমরা গ্লিসারিন ট্রাইনাইট্রেট দিব, মানে নাইট্রোগ্লিসারিন দিব, যেটা সাবলিঙ্গুয়াল রুটে দিতে হবে, অবশ্যই ওরাল রুটে দেওয়া যাবে না। কেন সাবলিঙ্গুয়াল রুটে দিব? ওরাল রুটে দিলে কিন্তু একদম কোনো ইফেক্টই পাবে না, সিস্টেমিকে যেতে যেতে জিরো হয়ে যাবে, কিন্তু এই জন্য আমরা সাবলিঙ্গুয়াল রুটে দেবো। সাবলিঙ্গুয়াল রুটে দিলে আবার এটা ফার্স্ট পাস মেটাবলিজমকে বাইপাস করে চলে যাবে, লিভারের ফার্স্ট পাস মেটাবলিজমে মুখোমুখি হবে না, এবং র্যাপিড অ্যাকশন দিবে, খুব দ্রুত ভ্যাসোডাইলেশন করবে, হার্টকে রিলিফ দিবে, ব্যথা থেকে রিলিফ দিবে, অ্যানজাইনা থেকে রিলিফ দিবে। ইফেক্ট অফ দ্য গ্যাস্ট্রিক জুস অ্যান্ড ফার্স্ট পাস মেটাবলিজম অফ দ্য ড্রাগ। আচ্ছা, ড্রাগের কী কী ড্রাগ গ্যাস্ট্রিক জুসের উপর এবং ফার্স্ট পাস মেটাবলিজমের ড্রাগের উপর কী কী ইফেক্ট আছে, ফার্স্ট পাস মেটাবলিজমের এবং গ্যাস্ট্রিক জুসের ড্রাগের উপর কী ইফেক্ট আছে। ইনসুলিন ক্যান নট বি গিভেন ইন ওরাল রুট। ইনসুলিন কখনো ওরাল রুটে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বিকজ ইট ইজ প্রোটিন ইন নেচার। ইনসুলিনটা একটা প্রোটিন, তাই না? দুইটা সাব ইউনিট থাকে, এ আর বি, এবং এটা প্রোটিন ইন নেচার, এবং ডিস্ট্রয়েড বাই দ্য গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাবে। গ্লিসারিন ট্রাইনাইট্রেট বা নাইট্রোগ্লিসারিন যেটা, সেটা গিভেন আমরা ওরাল রুটে দিব না, তাহলে দিব কোথায়? এটা আমরা দিব সাবলিঙ্গুয়াল রুটে, টু অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম অ্যাভয়েড করার জন্য, মানে 100% মোটামুটি ইফেক্ট পাওয়া যায়। ডিউরেশন অফ দ্য অ্যাকশন অফ দ্য ড্রাগের ডিউরেশন অফ দ্য অ্যাকশনের উপর আমাদের খেয়াল রাখতে হবে। এর কারণেও অনেক সময় ওই যে রুট, আমরা বিভিন্ন রুট ব্যবহার করি, সেটা বোঝা যাবে। তো ইনসুলিন ইজ অ্যাডমিনিস্ট্রেটেড ইন সাবকিউটেনাস রুট ফর স্লো অ্যান্ড সাস্টেইনড অ্যাকশন। আমরা সাবকিউটেনাস রুটে ইনসুলিন দিই। কেন দিই? কারণ হচ্ছে এখানে স্লো ইফেক্ট করবে, একটু সময় নিয়ে ইফেক্ট করবে, এবং ইফেক্টটা অনেক সময় ধরে থাকবে, সাস্টেইন করবে অনেক সময় ধরে। অ্যাড্রেনালিন আমরা অ্যাডমিশন করব কোথায়? সাবকিউটেনাস রুটে অথবা ইন্ট্রামাসকুলার, যে কোনো রুটে ইউজ করতে পারি স্লো অ্যান্ড সাস্টেইন অ্যাকশনের জন্য। তাহলে অ্যাড্রেনালিন আমরা কোথায় ইউজ করবো? সাবকিউটেনাসে বা ইন্ট্রামাসকুলার রুটে। আর ইনসুলিন দিব আমরা সাবকিউটেনাসে, দুটাই স্লো এবং সাস্টেইন অ্যাকশন দিবে। অ্যাডভান্টেজ অফ অ্যারোসল ইন অ্যাকুট অ্যাজমা। তো অ্যাকুট অ্যাজমাতে অ্যারোসল দিলে কী কী অ্যাডভান্টেজ আছে? নাম্বার 1,
ডেলিভারি অফ হাই কনসেন্ট্রেশন অফ ড্রাগ দিতে পারবো আমরা। হাই কনসেন্ট্রেশন আমরা পড়ছিলাম যে নেবুলাইজারের থেকে আমরা যখন ইনহেলেশন বা ইনহেলার থেকে নেবুলাইজারে আমরা হায়ার কনসেন্ট্রেশনে ড্রাগ দিতে পারি। তো ডেলিভারি অফ দ্য হাই কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ডিরেক্টলি টু দ্য ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশন, আমরা হাই কনসেন্ট্রেশনে দিতে পারছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব দ্রুত কাজ করবে। নাম্বার 3 মিনিমাইজ রিস্ক অফ সিস্টেমিক ইফেক্ট, সিস্টেমিক ইফেক্টগুলো একটু কম হবে। অ্যাভয়েড হেপাটিক ফার্স্ট পাস ইফেক্ট, লিভারে যে ফার্স্ট পাস ইফেক্টটা সেটা অ্যাভয়েড করতে পারবে যদি আমরা অ্যারোসল অ্যাডভান্টেজ অফ আমরা যদি অ্যারোসল ইনহেলেশনের মধ্যে অ্যারোসলটা যদি দিই, তাহলে এটা হচ্ছে মিনিমাইজ ফার্স্ট পাস ইফেক্ট এবং লোয়ার ডোজ রিকোয়ার্ড কম্পেয়ার টু সিস্টেমিক অ্যাডমিশন। তো লোয়ার ডোজ আমরা নিতে পারি, সিস্টেমিক সার্কুলেশনের থেকে আমরা লোয়ার ডোজ নিলে কাজ হয়। লোয়ার ডোজ রিকোয়ার্ড কম্পেয়ার টু সিস্টেমিক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক হাই ডোজ লাগে, আর এখানে লো ডোজ নিলে কাজ হয়। তাহলে অ্যাডভান্টেজ ইন অ্যারোসল ইন অ্যাকুট অ্যাজমা, অ্যাকুট অ্যাজমাতে অ্যারোসলে কী কী কাজ হয়? নাম্বার 1, অ্যারোসলের ক্ষেত্রে আচ্ছা অ্যারোসল কোনটা? অ্যারোসল ইনহেলেশন, অ্যারোসল হচ্ছে ইনহেলেশন, তাই না? অ্যারোসল বা স্প্রে। তো এক্ষেত্রে প্রথম সুবিধা হচ্ছে এটা হায়ার কনসেন্ট্রেশনে নেওয়া যায়, ডিরেক্টলি কাজ করবে, সাইট অফ অ্যাকশানে ডিরেক্টলি কাজ করবে। আর একটা হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, খুব দ্রুত কাজ হবে। মিনিমাইজ রিস্ক অফ সিস্টেমিক ইফেক্টগুলোর জন্য যে রিস্কটা সেটা কমে যাবে। অ্যাভয়েড হেপাটিক ফার্স্ট পাস ইফেক্টের মধ্যে হেপাটিক যে ফার্স্ট পাস ইফেক্ট সেটা অ্যাভয়েড করতে পারে। আর একটা হচ্ছে লোয়ার ডোজ রিকোয়ার্ড, লোয়ার ডোজ কখন ইউজ হয়? কারণ এটা ইনহেলেশনের ক্ষেত্রে বা অ্যারোসলের ক্ষেত্রে, অ্যাকুট অ্যাজমাতে অ্যারোসল যদি আমরা নিই তাহলে সিস্টেমিক সার্কুলেশনে যে অ্যারোসল সিস্টেমিক সার্কুলেশনে যতটুকু ড্রাগ লাগবে তার থেকে এখানে কম দিলেই কম ডোজে কাজ করবে। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।